আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। আলী আহমেদ খানের কষ্টে অর্জিত মান সম্মান তানভীরের জন্য আবারও নষ্ট হয়েছে, এটা কোনোভাবেই মানতে পারছিলেন না তিনি। মোজাম্মেল খান ছেলের উপর রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। তানভীর সেদিন প্রথমবারের মতো কেঁদেছিল, চিৎকার করে কেঁদেছিল। সেই কান্না কষ্টের ছিল না, ছিল এক আকাশ সমান আক্রোশের। ক্রোধানলে অন্তর জ্বলছিল। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সবকিছু জ্বলিয়ে দিতে ইচ্ছে হয়েছিল। কয়েক ঘন্টা চিৎকার করে হঠাৎ করেই চুপ হয়ে গিয়েছিল, একদম নিশ্চুপ। দুদিন পানি পর্যন্ত খায়নি, লাস্ট কয়েকটা পরীক্ষাও দিতে যায়নি। দিন দশেক আগেও যে নেতাদের এক ডাকে না খেয়ে ছুটে গিয়েছিল তানভীর, নিজের বিপদে সেই নেতাদের নীরব ভূমিকা তানভীরের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছিল। সত্যি মিথ্যে যাচাই না করে বাড়ির মানুষদের অপদস্থ করার শোকে তপ্ত হয়েছে বহুবার। 1 বছর আগে রাজনীতি নিয়ে যে স্বপ্ন দেখেছিল, 1 বছর পর ক্রোধের অনলে সেই রাজনীতির স্বপ্নকে নিজের হাতে পুড়িয়েছিল। আলী আহমেদ খান যোগাযোগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিলেও তানভীরকে রাজি করানো সম্ভব হয়নি। তানভীর রাজনীতি আর পড়াশোনা দুটাকেই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। এক বাসায় থেকেও 6 মাস বাবা ছেলে কেউ কারোর সাথে কথা বলেনি। সময়ের সাথে সাথে সব বদলে যায়। আলী আহমেদ খানের জোরাজুরিতে মোজাম্মেল খান ছেলের সাথে টুকটাক কথা বলতে শুরু করেন। এদিকে 1 বছরের আপ্রাণ চেষ্টায় তানভীরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সফল হয় আবির। রাজনীতি পুরোপুরি ছেড়ে দিলেও পড়াশোনা ছাড়তে পারেনি। সেই কলেজ থেকে পাশ করে স্থানীয় এক কলেজে ইতিহাস সাবজেক্ট নিয়ে অনার্সে ভর্তি হয়েছে। পড়াশোনার প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা সত্ত্বেও শুধুমাত্র আবিরের জোরাজুরিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মেঘ পুরো ঘটনার বিস্তারিত না জানলেও আম্মুর মুখে অল্প স্বল্প শুনেছে। তবে তানভীরের 1 বছরের নীরবতা স্বচক্ষে দেখেছে সবাই। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও নিজের ভাইয়ের প্রতি আবিরের যত্ন, দায়িত্ববোধ দেখে আবিরের প্রতি মেঘের মনোভাবও বদলাতে শুরু করেছে। মেঘ মনে প্রাণে বিশ্বাস করে বর্তমান তানভীরের পেছনে আবিরের ভূমিকা অনস্বীকার্য। তাই আবিরের প্রতি এত বছরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছে। বৃষ্টি কমে এসেছে, তানভীর ফ্রেশ হয়ে খেতে বসেছে। হালিমা ছেলেকে খেতে দিয়ে পাশের চেয়ারে বসে ধীর কণ্ঠে ছেলেকে বোঝাচ্ছেন। হালিমা শান্ত গলায় বললেন, তোর আব্বু বলছিলেন তোর পড়াশোনা করতে ভালো না লাগলে আব্বুর সাথে অফিসে যেতে। তানভীর মুচকি হেসে বলল, যেখানে আব্বু আমার সাথে ঠিকমতো কথাই বলেন না, সেখানে অফিসে গিয়ে কি করব আমি? কিছুদিন অফিসে গেলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছু সম্পর্ক ঠিক হওয়ার নয়, আর ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতেও পারে না। প্রিয় হওয়ার চেষ্টা তো সবাই করে, আমি না হয় অপ্রিয় হয়েই গেলাম। হালিমা দৃঢ় কণ্ঠে আওড়ালেন, বাবার সঙ্গে অভিমান করে কতদিন থাকবি? আমার অভিমান বোঝার সাধ্য কি আব্বুর হবে কোনোদিন? তোর আব্বু তোকে ভীষণ ভালোবাসেন জানি। তানভীর ক্ষীণ হেসে বলল, তারপরও তোদের সম্পর্কের মাঝে এত দূরত্ব কেন? ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে অবিশ্বাস বাড়ানোর থেকে দূরত্ব বাড়ানো শ্রেয়। অন্তত যথাযথ সম্মানটা বজায় থাকবে। তার মানে তুই অফিসে যাবি না? না, তানভীরের অকপট উত্তর। হালিমা ছেলেকে প্রশ্ন করেন, কি করবি তুই? এখন যা করছি ফ্রিল্যান্সিং, এসবই কি তোর ভবিষ্যৎ? হয়তো হ্যাঁ, নয়তো না। তোদের যা ইচ্ছা কর, আমার কি? তানভীর মলিন হেসে বলল, আব্বুর মতো তুমি অন্তত আমার উপর রাগ করো না। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই করিস। তানভীর নিঃশব্দে হাসলো। হালিমা বেগম ও ছেলের মাথায় হাত বুলিয়ে কুণ্ঠা আড়াল করে হাসার চেষ্টা করলেন। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। মেঘ অনেকক্ষণ যাবৎ ফোন হাতে নিয়ে বসে আছে। উৎকণ্ঠায় বুক কাঁপছে অবিরাম। আবিরকে কল দেওয়ার জন্য আম্মুর ফোন নিয়ে এসেছে। বুকের দুঃখ পুকানি কাটিয়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভয়ে ভয়ে কল দিল। কল রিসিভ হতে খানিক সময় লাগলো। ওপাশ থেকে ঘুমন্ত ভাঙা এক পুরুষালী কণ্ঠস্বর কানে বাজলো, মামনি। কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে সদ্য ঘুম ভেঙেছে আবিরের। ঘুমের রেশ কাটেনি এখনো। অসময়ে কল দেওয়ায় আতঙ্কে মেঘের অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। কল কেটে দিবে না কি কথা বলবে সেই শঙ্কায় আছে। ওপাশ থেকে আবির প্রশ্ন করলো, কোনো দরকার ছিল? আকপাস না ভেবে মেঘ কল কেটে দিয়েছে। 1 মিনিটের ব্যবধানে আবিরের কল এসেছে।
মেঘের বুক ধুকপুক ধুকপুক করছে। রিসিভ না করলে বড় বিপদে পড়তে হবে ভেবে বুকে সাহস নিয়ে কলটা রিসিভ করলো। আবিরের ঘুম কিছুটা কেটেছে, শান্ত কণ্ঠে বলল, মামুনি কল দিয়েছিলে কেন? আড়ষ্টতায় মেঘের গলা বন্ধ হয়ে আসছে। নিজের ভেতরে সঞ্চিত সবটুকু শক্তির কণ্ঠে ঢেলে মোলায়েম কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ প্রশস্ত নেত্রে ফোনের স্ক্রিনে তাকালো। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। নিজের অজান্তেই ঠোঁটে জলমলে হাসি ফুটল। আবির ঢুক গেলে মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, মেঘ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। মেঘ মৃদু স্বরে আওড়ালো, অসময়ে কল করে বিরক্ত করলাম? আপনি বোধহয় ঘুমাচ্ছিলেন। আবির বিড়বিড় করে বলল, ঘুমের ঘরে দেখা কল্পনা এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে ভাবিনি। কি বললেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, না কিছু না। কি করছেন? মেঘ কপাল কুঁচকে কিঞ্চিত রাগী স্বরে বলল, আমি আপনার থেকে কত ছোট আপনি জানেন? আমাকে আপনি করে বলছেন কেন? ঈষৎ হেসে আবির বলল, আপনি আমার থেকে খুব বেশি ছোট নাকি? জানতামই না। তাহলে আপনিই বলে দেন কি বলে সম্বোধন করব আপনাকে? মেঘ নিশ্চুপ হয়ে রইল। আবিরের বিনাশিত কণ্ঠ শুনে কথা আটকে যাচ্ছে। এই পর্যন্ত আবির যে কয়বার মেঘের সাথে কথা বলেছে ততবারই মিম, আদি বা তানবীরের মাধ্যমে বলেছে। সরাসরি কথা হয়নি দুজনের, তাই কোনো কিছু বলে সম্বোধনও করা হয়নি কখনো। এই প্রথমবার মেঘের সাথে সরাসরি কথা বলছে। তবুও আপনি আজ্ঞা করে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবারও প্রশ্ন করলো, তুমি করে বলবো? মেঘ সহসা আটকে উঠল। তুমি শব্দে মেঘের ভীষণ অস্বস্তি বোধ হয়। কলেজে বান্ধবীরা তুমি বলে সম্বোধন করলেও মেঘের অস্বস্তি লাগে, তাই বান্ধবীরাও তুই বলেই সম্বোধন করে। এখন আবির মেঘকে তুমি বলবে? অসম্ভব। মেঘ ঝটপট উত্তর দিল, তুইটাই ঠিক আছে। তুমি বললে সমস্যা কি? আবিরের কিং কর্তব্য বিমূঢ় প্রশ্ন। এমন প্রশ্নে মেঘের বিরক্ত লাগছে। উইশ করে রেখে দিবে ভেবে কল দিয়েছিল, সেখানে উইশ করার নামই নিতে পারছে না। আবিরের অযাচিত প্রশ্নে মেঘ ইতস্ততা বোধ করছে। নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি শুনেছি মিম, আদি, ভাইয়া সবাইকেই আপনি তুই বলে সম্বোধন করেন, তাই আমাকে তুই বলে সম্বোধন করলেই খুশি হব। ঠিক আছে, ভেবে দেখব। আবিরের সাদাসিধা জবাব। মেঘ ভ্রু গুটিয়ে প্রশ্ন করল, মানে? আবির ক্ষীণ হেসে বলল, হাজার জনম অপেক্ষা করিয়ে হঠাৎ আমাকে কল দেওয়ার কারণটা কি জানতে পারি? শুভ জন্মদিন। আবির কপাল কুঁচকে সহসা ফোনের স্ক্রিনে তাকালো। তারিখ দেখে নিজেই চমকে উঠল। পড়াশোনার কাজের চাপে নিজের জন্মদিনের কথা বেমালুম ভুলে গিয়েছিল। আবির ধন্যবাদ না জানিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আমার জন্মদিনের কথা আপনি জানলেন কিভাবে? মেঘ জড়তা কাটিয়ে উত্তর দিল, বড় আম্মার মুখে শুনেছি। ও, ধন্যবাদ। মৃদু স্বরে বলল আবির। মেঘ প্রত্যুত্তরে কিছু না বলে সরাসরি বলে উঠল, এখন রাখছি। কেন? জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই কল দিয়েছিলাম। আবিরের উজ্জ্বল মুখশ্রীতে ঈষৎ আদার নামল। বিমর্ষ গলায় শুধালো, আবার কবে কথা হবে? অপেক্ষার সীমা এবার কতটা দীর্ঘ হবে? জানি না। মেঘের অবক্র জবাব। কালবৈশাখী ঝড়ের পূর্বের নিস্তব্ধ পরিবেশের মতোই নিশ্চুপ রজনী। নিশাচর পাখিরাও নির্বাক আজ। আবির কোমল কণ্ঠে আওড়ালো, এখনো কি অভিমান কমেনি আপনার? আবিরের শীতল কণ্ঠে করা প্রশ্নে মেঘের বক্ষস্পন্দন তীব্র হয়ে উঠেছে। দেওয়ার মতো উত্তর খুঁজে পাচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলল, রাখছি। মেঘ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। আবির অবসন্ন চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। কতগুলো বছর পর মেঘের সাথে ফোনে কথা হয়েছে। আবিরের জীবনের একমাত্র প্রণয়নীর সাথে এত বছর পর একটুখানি কথা বলতে পেরে অন্তরে অবেকুল হাওয়া বইছে। একটা থাপ্পড় দেওয়ার অপরাধে বছরের পর বছর সবার অগোচরে ঘুমড়ে মরছিল ছেলেটা। মেঘের 2 বছরের নীরবতা কুড়ে কুড়ে খাচ্ছিল আবিরকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষ স্পন্দন বাড়ায়, তেমনি প্রিয় মানুষের নীরবতায় হৃদয় মূর্ছে ওঠে। সামান্য একটা ভুল যে অসামান্য রূপ নেবে, ক্ষমার অযোগ্য হয়ে যাবে, এটা আবির কল্পনাও করতে পারেনি। হৃদয় হরণীর হৃদয় রাজ্যের রাজা হওয়ার বদলে কখন যে আগাছা হয়ে উঠেছিল বুঝতেও পারেনি। আবিরের আকুল মিনতি, ইয়ত্তাহীন চেষ্টার পরেও মেঘের রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছিল। 2 বছর বুকে কষ্ট চেপে রেখে এক পর্যায়ে ব্যর্থতা মেনে নিতে বাধ্য হয়েছিল।
নিজের প্রতি বিমুখতা, মেঘের অভিমান ভাঙাতে না পারা, অবহেলা সহ্য করতে না পেরে পড়াশোনার নাম করে নিজের কষ্ট আড়াল করতে দেশ ছেড়েছিল। সাত সাগরের ওপারে প্রিয়তমার নিকট অগোচরে এক আকাশ ভালোবাসা গচ্ছিত রেখে এক বুক অভিমানের পাহাড় বুকে চেপে এক অচেনা অপরিচিত দেশে এসেছিল। আড়ালে আবডালে অভিমান লুকাতে লুকাতে কেটে গেছে 6 বছর। কৈশোর পেরিয়ে আবির এখন প্রাপ্তবয়স্ক যুবক। অল্পতে অভিমান করা ছোট্ট মেঘও এখন 18 বছরের যুবতী। দেশ ছেড়ে বহুদূর আসলেও প্রতিটা সেকেন্ড মেঘের সাথে কথা বলার জন্য ছটফট করেছে। এতগুলো বছর পর প্রিয়তমা নিজে থেকে কথা বলেছে, ভাবতেই আবিরের হৃদয় আঙিনায় সুখের আভাস ছড়াচ্ছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে আসছে। আবির দু চোখ বন্ধ করে কোমল কণ্ঠে বলল, তোকে এক পলক দেখার অজুহাতে হৃদয় প্রাঙ্গণে ইচ্ছেরা সদা আলোড়ন তোলে। সময় বয়ে চলেছে নিজস্ব গতিতে। হেমন্তের নবান্ন উৎসব পেরিয়েছে। হিমশীতল বাতাসে নিস্তব্ধ শীতের অবসান ঘটেছে। গাছে গাছে তরুণ পাতার প্রাদুর্ভাব, বেজনে বসন্তের সুবাস। আধার কেটে মিষ্টি হেসে নতুন সূর্য উঠেছে। ছাদের কার্নিশ ঘেঁষে অনুচিন্তন মনে দাঁড়িয়ে আছে মেঘ। সূর্যের মৃদু আলোয় মেঘের আদুরে আনন্দ ঝকমক করছে। স্পষ্ট দৃষ্টি শক্তপোক্ত একটা শিমুল গাছের রক্তিম ফুলের দিকে। ইট পাথরের শহরের মাঝে শিমুল গাছটা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অপরূপ নিঃসর্গ ছেড়ে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছাদিত শহরের বুকে লাল আবিরের রাঙা শিমুল গাছের জন্মটা সত্যি অস্বাভাবিক। অনেকটা স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার মতো ঘটনা। 2 জোড়া বুনো শালিক শিমুলের এক ডাল থেকে অন্য ডালে ছুটছে। মেঘ মুগ্ধ চোখে তাকিয়ে সে দৃশ্য দেখছে। আদি হঠাৎই ছাদের দরজায় দাঁড়িয়ে ডাকলো, আপুই। মেঘ ফিরে তাকিয়ে বলল, কি? চাচু তোমাকে ডাকছেন। কেন? কে জানে। মেঘ আস্ত করে বলল, যা আসছি। ছাদের এক কোণে অবলীলায় বেড়ে ওঠা গাছগুলোকে খানিকক্ষণ দেখে ঝটপট ছাদ থেকে নামলো। মোজাম্মেল খান সোফায় বসে আছেন। মেঘ নামতে প্রশ্ন করলেন, আজ কলেজে যেতে হবে তোমার? জি আব্বু, প্র্যাকটিক্যাল খাতা সাইন করাতে হবে। আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। তুমি তানবীরকে বলো, ও তোমাকে নিয়ে যাবে। মেঘের সরল জবাব, আমি একাই যেতে পারবো আব্বু। আমি জানি তুমি একাই যেতে পারবে, কিন্তু তোমার ভাই যে সারাক্ষণ রুমবন্দি হয়ে থাকে, তার কি একটু আলো বাতাসের প্রয়োজন নেই? মেঘ মুচকি হেসে বলল, ঠিক আছে, ভাইয়াকে নিয়ে যাব। মেঘ পুরোপুরি রেডি হয়ে তানবীরকে ডাকতে এসেছে। তানবীর এখনো ঘুমে। সারা রাত জেগে অনলাইনে কাজ করে 12টা অবধি ঘুমানোর বাজে এক অভ্যাস হয়েছে। মেঘ আগেও ডেকে গিয়েছে, উঠছি বলে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত তানবীরকে দেখে মেঘ ক্লান্ত হয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে অবচেতন মনে ডাকে, ভাইয়া ওঠো। আর কত ঘুমাবে? তুমি এভাবে ঘুমালে আমার কপালে ভাবে জুটবে না। তানবীরের ঘুম কিছুটা কাটতেই শোয়া থেকে উঠে বসলো। ঘুম ঘুম চোখে মেঘের দিকে তাকিয়ে কোনো মতে বলে, 5 মিনিট। তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়েছে। ঘুমের রেশ পুরোপুরি কাটেনি এখনো। রিকশায় করে মেঘদের কলেজের সামনে এসেছে। কলেজের সামনেই মেঘের 2-3 জন বান্ধবী দাঁড়িয়েছিল। মেঘ তাদের সঙ্গে ভেতরে চলে গিয়েছে। তানবীর গেটের সামনে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা রিকশা এসে তানবীরের ঠিক সামনে থামে। চিকুন মিহি কণ্ঠে কেউ একজন বলে উঠল, মামা আর একটু সামনে নিয়ে যান প্লিজ। আকস্মাৎ মনোযোগ ছড়ে তানবীরের। চোখ তুলে তাকাতেই বন্যার গালের পাশটা স্পষ্ট চোখে পড়ল। তেমন একটা গুরুত্ব না দিয়ে চোখ নামাতে নিলে আকস্মাৎ দৃষ্টি স্থির হলো। তানবীর সহসা কড়া কণ্ঠে চিৎকার করে, মামা রিকশা থামান। তানবীর দ্রুত এগিয়ে গিয়ে বন্যার ওড়নার এক পাশ টেনে ধরল, আর একটুর জন্য যেটা রিকশার চাকার সঙ্গে পেঁচাতে যাচ্ছিল। তানবীর কণ্ঠ দ্বিগুণ ভারী করে চেঁচিয়ে উঠল, এই মেয়ে, চোখে দেখো না তুমি? কত বড় বিপদ হতে যাচ্ছিল এখনই। বন্যা সরু নেত্রে রিকশার চাকার দিকে নজর বুলিয়ে মলিন গলায় বলল, দেখিনি। হাতে পায়ে শুধু বড় হয়েছ, রাস্তাঘাটে কিভাবে চলতে হয় এই বুদ্ধি হয়নি এখনো? 2 দিন পর যে পরীক্ষা, সেই চিন্তা কি আছে মাথায়? বন্যা চেহারায় বিরক্তির ভাব টেনে বলল, আছে। চিন্তা যদি থাকতো তাহলে এভাবে চলাফেরা করতে না। নামো এখন। বন্যা কপাল কুঁচকে রিকশা থেকে নেমে নির্বিকার ভঙ্গিতে চলে যাচ্ছে। কয়েক পা এগিয়ে আবারও থামলো। চোখ মুখ শক্ত করে তানবীরের দিকে তাকিয়ে অদম্য কণ্ঠে বলল, দেখুন, আপনি আমাকে এভাবে ধমক দিতে পারেন না। আমি কিন্তু আপনার বোন না। তানবীর কপট রাগ নিয়ে তাকাতেই বন্যা ঠোঁট বাঁকিয়ে কলেজ গেটের দিকে যেতে লাগলো। তানবীর গম্ভীর গলায় বলল, অকৃতজ্ঞ মেয়ে।
কি বললেন? আমি না বাঁচালে এতক্ষণে হাসপাতালে নিয়ে যেতে হতো। গলায় চাপ খেলে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারতে না। উঁচু গলায় কথা বলা তো বহুদূর। মানুষ উপকার করলে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, সেটা না পারলে চুপ থাকবে। তবুও এভাবে চোখ রাঙাতে এসো না। যে কাজে যাচ্ছিলে চুপচাপ সে কাজে যাও। বন্যা মনে মনে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। তানভীরের সাথে সচরাচর কথা হয় না বন্যা। তানভীরকে দেখলেও যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। একটু আগেও তেমনি ঘটনা ঘটেছিল। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছিল একটু সামনে গিয়ে নামলে তানভীরের মুখোমুখি হতে হবে না, আর কথাও বলতে হবে না। কিন্তু এমন এক ঘটনার সম্মুখীন হতে হবে সেটা বুঝে উঠতে পারেনি। কলেজের কাজ শেষ হতে বেশি সময় লাগেনি। মেঘ আর বন্যা একসঙ্গে বেরিয়েছে। কলেজের সামনে তানভীরকে না পেয়ে মেঘ সঙ্গে সঙ্গে কল দিল। তানভীর কল রিসিভ করে পাশেই একটা জায়গার নাম বলল। বন্যা যেতে না চাইলেও মেঘ জোর করে সেখানে নিয়ে গেল। নতুন এক রেস্টুরেন্ট দেখে দুজন মুখ চাওয়াচাওয়ি করে ভেতরে ঢুকলো। তানভীর আর এক ছেলে একসঙ্গে বসে গল্প করছে। তানভীর মেঘকে দেখিয়ে বলল, ও আমার বোন আর পাশের জন বোনের বান্ধবী। ছেলেটা উঠে বিনয়ের স্বরে বলল, হ্যালো আপু, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো কি খারাপ সেটা আপনারা রিভিউ দেওয়ার পর বুঝতে পারবো। কি খাবেন বলুন? তানভীর শান্ত কণ্ঠে বলল, ওরা কি বলবে? তোর রেস্টুরেন্টের বেস্ট খাবারগুলো নিয়ে আয়, টেস্ট করে জানাচ্ছি। মেঘ আর বন্যা পাশাপাশি বসেছে। তানভীরের মনোযোগ ফোনে। মেঘ বা বন্যা কারো দিকেই তাকাচ্ছে না। আকস্মাৎ কিছু ভেবে বন্যার দিকে তাকালো। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, এই মেয়ে, তুমি কি তখন গলায় ব্যথা পেয়েছিলে? বন্যা থতমত খেয়ে তাকালো। কিঞ্চিত চাপা স্বরে বলল, জি না, ব্যথা পাইনি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে? তানভীরের নির্লিপ্ত প্রশ্ন, তোর বান্ধবী তোকে বলেনি কিছু? না, কি বলবে? মেঘ আর চোখে তাকিয়ে শুধালো। তানভীর বন্যার চোখে চোখ রেখে ছোট করে আওড়ালো, বলনি কেন? মেঘ আবারও প্রশ্ন করে, কি হয়েছিল তোর? বন্যা চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, তেমন কিছু না, বাদ দে। মেঘ স্বাভাবিকের তুলনায় একটু বেশি রাগী, তার উপর আবেগী। বন্যা অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল শুনলে কি থেকে কি বলতে শুরু করবে তার হিসাব নেই। তাই সামান্য বিষয়টা বন্যা মেঘের সামনে ভাসাতে চাচ্ছে না। তানভীরও আর কিছু বলেনি, অন্যমনস্কভাবে বসে আছে। সচরাচর মেঘকে নিয়ে বাইরে কোথাও বের হওয়া হয় না। সন্ধ্যা হয়ে গেলে মাঝে মধ্যে টিউশন থেকে মেঘকে বাসায় নিয়ে যাওয়ার দায়িত্বটা তানভীরের থাকে, তবে স্পেশালি কখনো কোথাও নিয়ে যাওয়া হয় না। মেঘ আশেপাশে নজর বুলাচ্ছে, দেওয়ালের কিছু কিছু আর্ট দেখে মুগ্ধতায় মন ছুঁয়ে যাচ্ছে। বন্যা মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমি আসতে চাইনি এখানে, তুই কেন জোর করে নিয়ে আসলি আমাকে? মেঘ আনমনা দৃষ্টিতে বন্যার দিকে তাকায়। বন্যার চোখে মুখে বিরক্তির ছাপ। ভেতরে ভেতরে ফুসফুস করছে। তানভীরের প্রতি মেয়েটার অদ্ভুত রকমের তিক্ততা। মেঘ সবকিছু জানা সত্ত্বেও মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে এসেছে, কারণ বন্যাকে নিয়ে আসার কথা তানভীরই বলেছিল ফোনে। মেঘ মৃদু হেসে তানভীরকে প্রশ্ন করলো, ভাইয়া, আমাদের হঠাৎ রেস্টুরেন্টে নিয়ে আসার কারণ কি? তানভীর উদ্যত্ত কণ্ঠে বলল, বন্ধু নতুন রেস্টুরেন্ট দিয়েছে, আমাকে কলেজের সামনে দেখে টেনে নিয়ে এসেছে। খাবারের মানের ব্যাপারে আমার থেকে তোরা ভালো বুঝবি, তাই তোদের নিয়ে আসলাম। কিছু সময়ের ব্যবধানে রেস্টুরেন্টের বেস্ট আইটেমে টেবিল পরিপূর্ণ হয়ে গিয়েছে। তানভীর মেঘকে খাওয়ার জন্য ইশারা করলো। মেঘও সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো। অযথা সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। বিকেলে কোচিংয়ে পরীক্ষা আছে, এখনো পড়া কমপ্লিট হয়নি। মেঘ মনোযোগের সহিত খাবার খেলেও তানভীরের সামনে বসে খেতে বন্যার ভীষণ অস্বস্তি হচ্ছে। বারবার এপাশ ওপাশ নজর বুলাচ্ছে। কলেজ থেকে বেরিয়ে সোজা বাসায় চলে গেলে এখন এই অস্বস্তির মুখোমুখি হতে হতো না তাকে। ভেতরে ভেতরে নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে খুব। বন্যার অস্থিরতা বুঝতে পেরে তানভীর বিরক্তি নিয়ে শুধালো, আমি কি এখান থেকে উঠে যাব? বন্যা চমকে তাকালো। তানভীরের সঙ্গে চোখাচোখি হলেও দৃষ্টি নামিয়ে নিতে এক মুহূর্ত বিলম্ব হলো না। মেঘ এক নিমিষের জন্য বন্যার দিকে তাকালো। আড়ালে সর্বক্ষণ যাকে নিয়ে নিরর্থক অভিমত পোষণ করে তার সম্মুখে বসে সাহায্য বদনে খাবার খাওয়া সহজ কাজ নয়। মেঘের অধরে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোমার কোথাও যেতে হবে না, বন্যা নিজের মতো খেতে থাকুক, তুমি ওর দিকে তাকিও না। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, তোর বান্ধবীর দিকে তাকাতে আমার বয়েই গেছে। এমনভাবে ছটফট করতেছে মনে হচ্ছে আমি তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি।
মেঘ ঈষৎ হেসে তানবীরকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আয়েশার সাথে তানবীরের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে তানবীর সবসময় মেয়েদের সাথে দূরত্ব রেখে চলে। মেঘ মিম ছাড়া কারোর সাথে নিজের ইচ্ছেতে কথাও বলতে চায় না কখনো। বন্যা মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ায় অনেক বছর যাবৎ বন্যাকে চিনে। বন্যার স্বভাব চরিত্র শান্ত হয়, কখনো সেভাবে ধমক দেওয়া বা শাসন করারও প্রয়োজন হয়নি। তাছাড়া তেমনভাবে কথা বলারও দরকারও পড়েনি। এতগুলো বছরে হাতে গোনা কয়েকবার কথা হলেও সেটা মেঘকে ঘিরেই হয়েছে। আজকে প্রথমবারের মতো বন্যার সাথে আলাদাভাবে কথা হয়েছে। তানবীরের চোখে মেঘ আর বন্যার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। দুজনকেই বোনের নজরে দেখে এসেছে। তানবীর চুপ করে খাবার শেষ করলো। বন্যার দিকে একবারের জন্য তাকায়নি। হঠাৎ আবিরের কল আসায় তানবীর ফোনে কথা বলতে বলতে উঠে গেল। বন্যা এতক্ষণ অন্যমনস্কভাবে খাবার খাচ্ছিল। তানবীর চলে যেতেই মেঘ চোয়াল শক্ত করে প্রশ্ন করল, কি সমস্যা তোর? তুই আমাকে জোর করে কেন নিয়ে আসলি? ভাইয়া বলেছিল বলেই তোকে নিয়ে এসেছি, নয়তো তোকে ভাইয়ার সামনে ভুলেও নিয়ে আসতাম না। যে আমার ভাইকে সহ্য করতে পারে না, আমিও তাকে সহ্য করতে পারি না। বন্যা নিস্পৃহ স্বরে বলল, আজ কলেজে আসাটাই আমার ভুল হয়েছে। মেঘ ক্ষীণ হেসে জিজ্ঞেস করলো, কেন? বাসা থেকে বেরিয়ে রিক্সা পাইনি। হেঁটে মোড় পর্যন্ত আসতে আসতে দুবার হোঁচট খেয়েছি। অবশেষে রিক্সায় উঠতে গিয়ে তৃতীয়বার হোঁচট খেয়েছি। কলেজের সামনে এসে রিক্সার চাকায় ওড়না পেঁচাতে নিচ্ছিল। ভাগ্যিস তোর ভাই দেখেছিল, নয়তো বড় কোনো বিপদে পড়তে হতো। ক্লাসে তোর জন্য আমি শুধু শুধু স্যারের ধমক খেলাম, আর এখন তোর ভাইয়ের চোখে অসহ্যকর মেয়ে হলাম। এত কিছু হয়ে গেল অথচ তুই আমাকে কিছুই বললি না। মেঘ শর্ট রাগ নিয়ে বলল, বলার সুযোগই তো পাইনি। তোর ভাই কি মনে করলো কে জানে। ভাইয়ার এসব কিছু মনেই থাকবে না। সত্যি কথা বলতে খাবার খেতে বসে লজ্জা পাওয়া, ইতস্ত বোধ করা, উদাসীন থাকা, এগুলো ভাইয়ার সহ্য হয় না। এরকম আচরণের জন্য মিম আর আদি এখনও ভাইয়ার কাছে ধমক খায়। সেসব বাদ দে, ভাইয়া আসার আগে তাড়াতাড়ি খাবার শেষ কর। বিল পরিশোধ করে খানিক বাদে তানবীর এগিয়ে এসে মোলায়েম কণ্ঠে শুধালো, খাওয়া শেষ? মেঘ বন্যাকে একবার দেখেই জানালো, হ্যাঁ। যাবি নাকি? বসবি কিছুক্ষণ? চলে যাব, বিকেলে পরীক্ষা আছে, বাসায় গিয়ে পড়তে হবে। ঠিক আছে চল। রোদের উজ্জ্বল আলোয় চোখ ঝলসে যাওয়ার অবস্থা। একটা রিক্সা ডেকে তানবীর বন্যাকে উঠতে বলল। এতক্ষণ ইতস্ততা বোধ করলেও তানবীরের এহেন আচরণে বন্যা স্মিত না হয়ে পারল না। বোনের প্রতি ভাইয়ের দায়িত্ববোধ জন্মগতভাবেই খুব স্বাভাবিক বলা যায়। একমাত্র বোন হলে সেই স্নেহ, মায়া, মমতা একটু বেশি প্রকাশ পায়। তাই বলে বোনের বান্ধবীর প্রতিও এতটা গুরুত্ব? বন্যা মেঘের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মেঘ আর তানবীর বাসায় চলে এসেছে।